যে কোনো সফল কোম্পানির দিকে যখন আমরা তাকাই তখন সাধারণত কি দেখি? মানে বড় বড় লাভের অঙ্ক, দারুণ সব মার্কেটিং কৌশল, কিংবা হয়তো যুগান্তকারী কোনো প্রযুক্তি। একদম, সব চকচকে জিনিসগুলোই চোখে পড়ে। ঠিক, কিন্তু পর্দার আড়ালে আসল চালিকা শক্তিটা কি? আমাদের আজকের আলোচনার উৎস KM মিন্টুর লেখা একটি প্রবন্ধ বলছে যে এই সাফল্যের রহস্য কোনো সংখ্যা বা কৌশলে নয়, বরং একজন বিশেষ ব্যক্তির মধ্যে লুকিয়ে থাকে। আর আমাদের আজকের কাজ হলো ঠিক এই ধারণাটাকেই একটু কাটাছেঁড়া করা। লেখাটিতে এই বিশেষ ব্যক্তিকে বলা হয়েছে প্রতিষ্ঠানের প্রাণভোমরা, মানে যার ওপর প্রতিষ্ঠানের ভালো মন্দ এমনকি অস্তিত্ব পর্যন্ত নির্ভর করে। প্রাণভোমরা, বাহ, দারুণ একটা শব্দ। হ্যাঁ, তো আমরা শুধু বোঝার চেষ্টাই করব না যে এই ব্যক্তি কে বা তার বৈশিষ্ট্য কি, আমরা এটাও খতিয়ে দেখব যে এই একক নায়কের ধারণা আজকের এই টিমওয়ার্ক নির্ভর কর্পোরেট জগতে কতটা প্রাসঙ্গিক। মানে এর শক্তি এবং দুর্বলতা দুটোই আমরা দেখব। একদম, সাফল্যের এই মানবিক দিকটার দুটো পিঠি আমরা তুলে আনব। দারুণ। তাহলে চলুন গভীরে যাওয়া যাক। লেখাটা শুরুতেই বলা হচ্ছে প্রত্যেকটা সফল প্রতিষ্ঠানে এমন একজন থাকেন যার কাছে প্রতিষ্ঠানটা শুধু একটা চাকরি নয়, একটা লালন করা স্বপ্ন। এখন আমার প্রশ্ন হলো, একজন খুবই দায়িত্ববান সিনসিয়ার কর্মীর সাথে এই প্রাণভোমরার আসল পার্থক্যটা কোথায়? কারণ ভালো কর্মী তো অনেকেই হন, তাই না? এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন। আর পার্থক্যটা হলো মানসিক সংযোগের গভীরতায়। মানে দেখুন, একজন দারুণ কর্মী তার দায়িত্ব নিখুঁতভাবে পালন করেন, সময়ের কাজ সময়ে করেন, প্রতিষ্ঠানের নিয়মকানুন মেনে চলেন। রাইট, কিন্তু এই প্রাণভোমরার কাছে প্রতিষ্ঠানের অস্তিত্ব তার নিজের অস্তিত্বের সাথে একেবারে মিশে যায়। লেখাটিতে যেমনটা বলা হয়েছে, একটা প্রতিষ্ঠানে শত শত কর্মী থাকলেও সবার মানসিক সংযোগ বা দায়বদ্ধতা তো একরকম হয় না। ব্যবসায়িক পরিভাষায় এই ব্যাপারটাকে বলে সাইকোলজিক্যাল ওনারশিপ বা মানসিক মালিকানা। তিনি হয়তো প্রতিষ্ঠানের শেয়ার হোল্ডার নন, মালিক নন, কিন্তু মনে প্রাণে নিজেকে সেটার অংশীদার ভাবেন। সাইকোলজিক্যাল ওনারশিপ, আচ্ছা, এই ব্যাপারটা একটু বুঝিয়ে বলবেন। তার মানে কি তিনি সবসময় কোম্পানির লাভ লোকসানের কথাই ভাবেন, দিনরাত শুধু ওই নিয়েই থাকেন? লাভ লোকসানের চেয়েও বেশি কিছু। এটা হলো প্রতিষ্ঠানের সাফল্যকে নিজের ব্যক্তিগত সাফল্য আর ব্যর্থতাকে নিজের ব্যক্তিগত ব্যর্থতা হিসেবে দেখা। ধরুন একটা প্রজেক্ট সফল হলো, আচ্ছা, একজন ভালো কর্মী হয়তো খুশি হবেন, ভাববেন একটা ভালো বোনাস পাওয়া যাবে, কিন্তু ওই প্রাণভোমরা হয়তো আনন্দে কেঁদেই ফেলবেন, কারণ তার কাছে এটা শুধু একটা টার্গেট পূরণ নয়, এটা তার স্বপ্নের একটা অংশ সত্যি হওয়া। লেখাটিতে খুব সুন্দরভাবে বলা আছে, প্রতিষ্ঠানের ছোট ছোট সাফল্যে তার চোখে আনন্দের জল আসে। এই যে আবেগ, এই তীব্র অনুভূতিটাই তাকে আলাদা করে দেয়। কিন্তু আবেগ তো একটা দুই দিকেই ধার দেওয়া তলোয়ারের মতো, তাই না? মানে এই এত রকম আবেগপ্রবণ হওয়াটা কি একজন ব্যক্তির জন্য স্বাস্থ্যকর, বা প্রতিষ্ঠানের জন্য কি এটা সবসময় ভালো? আবেগের বশে তো ভুল সিদ্ধান্ত নেওয়া হতে পারে। চমৎকার একটা পয়েন্ট তুলেছেন। অবশ্যই এর ঝুঁকি আছে, কিন্তু এই উৎস অনুযায়ী এই আবেগই তার সবচেয়ে বড় শক্তি। কারণ সাফল্য যেমন তাকে আকাশে ওড়ায়, ব্যর্থতাও তাকে ততটাই গভীরে, ততটাই ব্যক্তিগতভাবে আঘাত করে। লেখাটার একটা লাইন আমার খুব মনে ধরেছে। প্রতিষ্ঠানের ক্ষতি হলে বা কোনো লক্ষ্য অর্জিত না হলে তিনি যে বেদনা অনুভব করেন তা অন্য কারোর পক্ষে উপলব্ধি করা কঠিন। ভাবুন একবার, বেশিরভাগ কর্মী যখন দিনের শেষে কাজ ভুলে বাড়ি ফেরে, এই মানুষটা হয়তো তখনও প্রতিষ্ঠানের কোনো একটা সমস্যা নিয়ে ছটফট করছেন। এটা আমাকে আমার প্রথম চাকরির কথা মনে করিয়ে দিচ্ছে। আমাদের একটা ছোট্ট প্রজেক্ট, খুব ছোট, সেটা ব্যর্থ হয়েছিল, আর আমার মনে হয়েছিল যেন আমার নিজের জগতের একটা অংশ ভেঙে পড়েছে। অন্যরা হয়তো দ্রুতই ব্যাপারটা ভুলে গিয়েছিল, কিন্তু আমার সেই অনুভূতিটা ভুলতে কয়েক সপ্তাহ লেগেছিল। ঠিক, লেখাটা পড়ে মনে হচ্ছে প্রাণভোমরা হয়তো প্রতিদিন এই অনুভূতির মধ্যে দিয়ে যান। চলিত করে ঠিকই, কিন্তু দমাতে পারে না, বরং সেই ব্যর্থতা থেকেই তিনি ঘুরে দাঁড়ানোর রসদ খুঁজে নেন। বাহ! তার মানে এই গভীর আবেগ তাকে হতাশ করার বদলে আরও বেশি শক্তি যোগায়। তিনি ব্যর্থতার মধ্যে ডুবে যান না, বরং সেখান থেকে শেখার চেষ্টা করেন যে পরবর্তীতে কি করলে এই যন্ত্রণাটা আর পেতে হবে না। এই আবেগই তার জ্বালানি হয়ে ওঠে। এই আবেগ বা বেদনার আসল পরীক্ষা তো হয় সংকটের সময়, তাই না?
যখন সবকিছু ঠিকঠাক চলছে তখন তো অনেকেই প্রতিষ্ঠানের প্রতি ভালোবাসা দেখাতে পারে, কিন্তু ঝড় উঠলে কি হয় যখন সবকিছু ভেঙে পড়ার উপক্রম? ঠিক ঠিক এখানেই এই মানুষটার আসল পরিচয় ফুটে ওঠে। লেখাটিতে একটা অসাধারণ উপমা ব্যবহার করা হয়েছে, নিঃসঙ্গ নাবিকের। নিঃসঙ্গ নাবিক? হ্যাঁ, ভাবুন একবার, ঝড়ের রাতে সবাই যখন দিশেহারা একে অপরকে দোষারোপ করছে, তখন একজন মানুষ একা জাহাজের হাল ধরে আছে। উৎস বলছে, সংকটের সময় যখন অন্যরা একে অপরকে দোষারোপ করতে ব্যস্ত, তখন এই একজন ব্যক্তি বুক পেতে সবটুকু ব্যর্থতা মেনে নেন। এটা তো অনেক বড় ব্যাপার। এটা শুধু দায়িত্ববোধ নয়, এটা অসাধারণ এক নেতৃত্ব বা কায়াদার নিদর্শন। কিন্তু এই নিঃসঙ্গ নাবিক বা একক নায়কের ধারণাটা কি একটু পুরানো নয়? আজকাল তো সবখানে টিম ওয়ার্ক, সম্মিলিত নেতৃত্ব বা কোল্যাবোরেশনের কথা বলা হয়। একজন ব্যক্তির উপর এত বেশি মানসিক নির্ভরতা কি প্রতিষ্ঠানের জন্য একটা বড় ঝুঁকি তৈরি করে না? অবশ্যই করে। যদি সেই প্রাণভোমরা হঠাৎ করে চলে যান, তাহলে কি পুরো কাঠামোটা ভেঙে পড়ার আশঙ্কা থাকে না? আপনি একেবারে হেকসিম একটা প্রশ্ন তুলেছেন, এবং এটা এই ধারণার সবচেয়ে বড় সমালোচনার জায়গা। অবশ্যই এটা একটা বিশাল ঝুঁকি। একটা প্রতিষ্ঠানের ভিত্তি যদি একজন ব্যক্তির ওপর দাঁড়িয়ে থাকে, তবে সেটা খুবই ভঙ্গুর। কিন্তু লেখাটা যে দৃষ্টিকোণ থেকে বিষয়টা দেখছে, সেটা হলো তাত্ত্বিকভাবে টিমওয়ার্ক চমৎকার হলেও চরম সংকটের মুহূর্তে মানুষের সহজাত প্রবৃত্তি হলো একজন নেতার দিকে তাকানো, যিনি পথ দেখাবেন। যখন সবাই আতঙ্কিত, তখন একজন শান্ত, দৃঢ়প্রতিজ্ঞ মানুষের দরকার হয়, যিনি বলবেন, আমি আছি। আচ্ছা। তিনি ব্যর্থতার দায় নিয়ে অন্যদের দোষারোপের চক্র থেকে বের করে আনেন এবং সমাধানের দিকে মনোযোগ ফেরাতে সাহায্য করেন। তার মানে তিনি হয়তো সবসময় নেতা নন, কিন্তু তিনি হলেন ক্রাইসিস লিডার। বলা যেতে পারে। খুব সুন্দর বলেছেন। তিনি হয়তো প্রতিদিনের মিটিংয়ে সবচেয়ে বেশি কথা বলেন না, কিন্তু যখন সত্যিকারের সমস্যা তৈরি হয়, তখন সবাই অবচেতনভাবেই তার দিকে তাকায়। তার এই নিঃশব্দে দায়িত্ব নেওয়ার ক্ষমতাটাই তাকে ভরসার পাত্র করে তোলে। এই একাকিত্ব, এই নিঃসঙ্গতা, এটাই হয়তো তার শক্তির উৎস। লেখাটিতে এই মানসিকতার জন্য একটা শব্দগুচ্ছ ব্যবহার করা হয়েছে, যা আমরা আগেই উল্লেখ করেছি, মালিকানা সুলভ মানসিকতা বা ওনারশিপ মাইন্ডসেট। এই কথাটা আজকাল কর্পোরেট জগতে খুব শোনা যায়। কিন্তু আমার প্রশ্ন হলো, একজন সাধারণ কর্মী যার কোম্পানির লাভ লোকসানে সরাসরি কোনো অংশ নেই, সে কেন মালিকের মতো করে ভাববে? এটা কি আদৌ বাস্তবসম্মত একটা প্রত্যাশা? এটা বাস্তবসম্মত, কিন্তু এটা জোর করে তৈরি করা যায় না। উৎস অনুযায়ী এটি একটি আত্মিক টান। আত্মিক টান? হ্যাঁ, বেতন, পদ বা সুযোগ সুবিধা দিয়ে এই মানসিকতা কেনা যায় না। এটা আসে প্রতিষ্ঠানের লক্ষ্যের সাথে নিজের ব্যক্তিগত মূল্যবোধের একটা গভীর সংযোগ থেকে। যখন একজন কর্মী অনুভব করেন যে তার কাজটা শুধু টাকা রোজগারের জন্য নয়, বরং এর একটা বড় উদ্দেশ্য আছে এবং সেই উদ্দেশ্যটা তার কাছে গুরুত্বপূর্ণ, তখনই এই মানসিকতার জন্ম হতে পারে। তার মানে এটা এক ধরনের চরম পর্যায়ের সহমর্মিতা বা এমপ্যাথি, শুধু মানুষের প্রতি নয়, পুরো প্রতিষ্ঠানটার প্রতি। চমৎকার বলেছেন। ঠিক তাই, তিনি প্রতিষ্ঠানের প্রতি এক ধরনের মায়া বা দরদ অনুভব করেন। তিনি শুধু ডেটা বা রিপোর্ট দেখেন না, তার পেছনের মানুষ এবং তাদের পরিশ্রমকে দেখেন। তিনি বোঝেন যে প্রতিষ্ঠানটি কেবল একটি ইট পাথরের কাঠামো নয়, এটি অনেক মানুষের স্বপ্ন এবং শ্রমের মিলিত ফল। আর তাই এর যে কোনো ক্ষতি তাকে ব্যক্তিগতভাবে আঘাত করে। যখন একজন জুনিয়র কর্মী সমস্যায় পড়েন, তিনি সেটাকে শুধু সেই কর্মীর সমস্যা হিসেবে দেখেন না, নিজের সমস্যা হিসেবে দেখেন। আচ্ছা, যদি এই ওনারশিপ মাইন্ডসেট এতই মূল্যবান হয়, তাহলে একজন ম্যানেজার বা লিডার তার টিমের মধ্যে এই অনুভূতি কিভাবে জাগিয়ে তুলতে পারেন? এটা কি আদৌ তৈরি করা সম্ভব, নাকি এটা মানুষের একটা সহজাত বৈশিষ্ট্য? এটা নিয়ে অনেক বিতর্ক আছে। কিছু মানুষের মধ্যে হয়তো এটা স্বাভাবিকভাবেই বেশি থাকে, কিন্তু একটা সঠিক পরিবেশ তৈরি করতে পারলে এই মানসিকতাকে উৎসাহিত করা সম্ভব। যেমন কর্মীদেরকে সিদ্ধান্ত নেওয়ার স্বাধীনতা দেওয়া, তাদের মতামতের গুরুত্ব দেওয়া, শুধু সফলতার জন্য পুরস্কৃত না করে প্রচেষ্টারও স্বীকৃতি দেওয়া, আর সবচেয়ে জরুরি হলো প্রতিষ্ঠানের লক্ষ্য ও উদ্দেশ্যগুলো তাদের কাছে পরিষ্কারভাবে তুলে ধরা। আচ্ছা, যখন কর্মীরা বোঝে যে তাদের কাজটা প্রতিষ্ঠানের বড় ছবির একটা গুরুত্বপূর্ণ অংশ, তখন তাদের মধ্যে এই আত্মিক টান তৈরি হওয়ার সম্ভাবনা বেড়ে যায়।
জোর করে চাপিয়ে দিয়ে এটা কখনোই সম্ভব নয়। তাহলে পুরো আলোচনার মানেটা কি দাঁড়াচ্ছে? এই যে নিবেদিত প্রাণভোমরা, যিনি নীরবে সব দায়িত্ব পালন করেন, তিনি কি সবসময় প্রচারের আলোয় থাকেন, নাকি তিনি পর্দার আড়ালের নায়ক? কারণ আমরা তো প্রায়ই দেখি যারা সবচেয়ে বেশি কাজ করে তারা প্রচারের আলোয় সবচেয়ে কম থাকে। উৎস কিন্তু দ্বিতীয়টাকে সমর্থন করছে। যে কোনো সফল প্রতিষ্ঠানের ইতিহাসের পাতায় হয়তো তার গল্পটা আলাদা করে লেখা থাকে না। সাফল্যের কৃতিত্ব অনেকেই ভাগ করে নেয়, কিন্তু ব্যর্থতার দায়ভার বা সংকট মোকাবিলার কঠিন কাজটি প্রায়ই এই মানুষটিকেই নীরবে করতে হয়। তার নিঃশব্দ পরিশ্রম আর অকৃত্রিম ভালোবাসায় প্রতিষ্ঠানের আসল ভিত্তি। লেখাটার একদম শেষ বাক্যটা আমার কাছে খুব শক্তিশালী মনে হয়েছে। বলা হয়েছে, সবার মমতা হয়তো সমান হয় না, কিন্তু সেই একজনের দরদ এই প্রতিষ্ঠানের আসল শক্তি। এই দরদ শব্দটা এখানে খুব গুরুত্বপূর্ণ। এটা শুধু দায়িত্ব বা কর্তব্যের চেয়ে অনেক বেশি কিছু বোঝাচ্ছে। একদম। দরদ শব্দটার মধ্যে আবেগ, মমতা, যন্ত্রণা এবং গভীর সংযোগ সবকিছু মিশে আছে। এটা এমন এক অনুভূতি যা কোনো জব ডেসক্রিপশনে লেখা থাকে না। ঠিক। এই দরদ থেকে জন্ম নেয় প্রতিষ্ঠানের প্রতি নিঃশর্ত ভালোবাসা। যখন কৌশল ব্যর্থ হয়, যখন বাজারের অবস্থা খারাপ হয়, তখন এই মানবিক শক্তিটাই সবচেয়ে বড় সম্পদ হয়ে দাঁড়ায়। টেকনোলজি বা ক্যাপিটাল হয়তো আপনাকে দৌড়ে এগিয়ে দেবে, কিন্তু ঝড়ঝাপটার মধ্যে এই দরদই আপনাকে টিকিয়ে রাখবে। তাহলে আমরা আজ একটা প্রতিষ্ঠানের সেই বিশেষ ব্যক্তিকে নিয়ে আলোচনা করলাম, যিনি নীরবে তার স্বপ্নকে লালন করেন, প্রতিষ্ঠানের সাফল্যে হাসেন, ব্যর্থতায় একা কাঁদেন এবং সংকটকালে শক্ত হাতে হাল ধরেন। হ্যাঁ, এবং এই আলোচনাটা আমাদের একটা নতুন চিন্তার খোরাক দেয়। উৎসটি আমাদের শিখিয়েছে কিভাবে এই ব্যক্তিকে একটি প্রতিষ্ঠানে খুঁজে পাওয়া যায় বা তার বৈশিষ্ট্যগুলো কি। কিন্তু আজকের আলোচনার পর আমাদের সামনে একটা নতুন প্রশ্নও উঠে এসেছে। কি সেটা? এই মালিকানা সুলভ মানসিকতা বা দরদ যদি এতই শক্তিশালী হয়, কিন্তু একজনের ওপর নির্ভর করাটা ঝুঁকিপূর্ণ হয়, তাহলে আসল চ্যালেঞ্জটা কি? চ্যালেঞ্জটা কি শুধু সেই একজন প্রাণভোমরাকে খুঁজে বের করা, নাকি চ্যালেঞ্জটা হলো কিভাবে সেই একজনের দরদকে পুরো দলের মধ্যে ছড়িয়ে দেওয়া যায়? গভীর প্রশ্ন। একদল সাধারণ কর্মীকে এমন এক দলে পরিণত করতে কি প্রয়োজন, যারা প্রত্যেকেই প্রতিষ্ঠানের জন্য সেই একই রকম গভীর অনুভূতি ধারণ করবে? কিভাবে একজন নেতা একটি নিঃসঙ্গ নাবিকের ওপর নির্ভর না করে এমন একদল নাবিক তৈরি করবেন যারা সবাই মিলে ঝড়ের মোকাবেলা করতে পারে?